না সত্যি এটা তুই যেটা বললি আমি না এটা ফলো করছি অনেক দিন, বেশ কয়েক বছরই বলা যায়। মানে আমি ছেলেদের থেকে মেয়েদের বেশি রাস্তায় সিগারেট খেতে দেখছি। আর তখন আরো বেশি সুন্দর ছিলে। তো প্রেমের প্রস্তাব কি এখনো আসে? আমি লিভিংটাকে খারাপ কাজ বলছি না, কারণ অনেক ক্ষেত্রে লিভিংটা ভীষণ জরুরি। কিছুদিন আগে আমরা দেখেছি প্রায় ১ বছরের মতো কাছাকাছি তুমি মানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলে। হ্যাঁ হ্যাঁ, তখন সেই সময়টা কিভাবে এবং কাটিয়েছিলে? ভয়ঙ্কর একটা শিক্ষা দিয়ে গেলেন, ধন্যবাদ তার জন্য। আপনারা সবাই আমাদের শিক্ষক হয়ে গেলেন, ছোট বড় প্রত্যেকে। কি কি করব না শিখলাম আমরা। মহিলারা সরকারি বাসে ফ্রিতে চলাফেরা করবে। তো সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো একজন মহিলা হিসেবে? তাহলে তো বুঝতে পেরে গিয়েছিলাম যে আমরা 15-20 বছর পিছিয়ে গেছি, সেটা অনেকটা দিন ধরেই বুঝতে পারছিলাম। তো একটা সময় এমন একটা জিনিস রটে গেল যে তুমি আর বিশ্বজিৎ চক্রবর্তী দুজনে নাকি দেবের বাবা মা। এত মানুষ টাকা জন্যে তারা সুইসাইড করেছেন, এই যে 26,000 শিক্ষক, তাদের কতজন চলে গেছেন, কেন না? টাকা ছিল না, ইনসিকিউর ফিউচার, সেখানে ওভাবে টাকাগুলো উই পোকাতে খাওয়া। আচ্ছা দিদি, এখন যে নতুন জেনারেশন আসছে যেটাকে আমরা কোড আনকোড জেনজি বলি, তাদেরকে কি বার্তা দেবে? তারা তো অনেক চোখের স্বপ্ন নিয়ে আসছে যে আমরা তারকা হব, অভিনেত্রী হব। খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারবো, কারণ একটা সময় আকাশের রং নীল সাদা বলে তাকাতে ইচ্ছে করতো, আসলে বুঝতে পারছি না। কারণ এটা বুঝতে পারছি যে যেভাবে এভিডেন্স লোপাট করা হয়েছে তাতে আমি জানি না আর কিছু কি পাওয়া যায়। কখনো মনে হয়নি আমি যদি নায়িকার চরিত্রে অভিনয় করতাম? সেই খারাপ গানটাই একটু শুনবো। খুব খারাপ হবে সেটা। একটু খারাপই গাও। খোকন রে তুই আরেকবার মা বলে ডাক, খোকন রে তুই আরেকবার মা বলে ডাক, সারা জীবন এমনি করেই আমার বুকে থাক, সারা জীবন এমনি করেই আমার বুকে থাক। নমস্কার, আমি স্মিতা। আপনারা দেখছেন আমাদের মুখোমুখি অনুষ্ঠান, আর সেটা বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে একদম সরাসরি। আমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন অতিথিদের আমাদের এই স্টুডিওতে নিয়ে আসি, একটু জোর করেই নিয়ে আসি, আর তাদের সঙ্গে বেশ মজাদার আড্ডাও দিই। সেরকমই আজকে খুব জোরাজুরি করে এই গরম ঠান্ডা বৃষ্টি এই সুন্দর একটা ওয়েদারকে পেয়ে গিয়েছি। তিনি কে একবার দেখে নিন, তুলিকা বসু। নমস্কার দিদি। নমস্কার। আমাদের স্টুডিওতে আসার জন্য প্রথমেই তোমায় অনেক ধন্যবাদ। আড্ডা মারতে এসেছি, গল্প করবো। একদম একদম, আমরা একটু বাকি সময়টা একদম দুর্দান্ত আড্ডা দেব। তো দিদি, তোমার এই যে অভিনয় কেরিয়ার, অভিনেত্রী তুলিকা বসু, এই যে ট্যাগটা দীর্ঘ প্রায় 30টা বছর হয়ে গেল। 30 বছর। তুমি সবটা কিভাবে সামলালে সেটা একটু যদি বলো। সামলানো নয়, মানে কিভাবে এনজয় করলাম সেটা বলতে পারি। একদম, কারণ আমরা তো সবাই একই বলি যে একটা জীবনে অভিনেত্রী বা অভিনেতা যারা আমরা আছি, আমরা এক জীবনে অনেকগুলো চরিত্র টাচ করতে পারি, যেটা আর সবার পক্ষে হয়তো সম্ভব নয়। সেই টাচ করতে করতে অনেকগুলো মানুষের ভেতরে ঢোকা, বেরিয়ে আসা, ধরে সেই মানুষটাকে বুঝতে বুঝতে চলা। ছোট পর্দা থেকে বড় পর্দার জার্নিটা কিভাবে হলো? কিভাবে হলো আমি ঠিক জানি না, কারণ আমাদের ওই সময় না আমরা এখনো, আমি অন্তত এখনো সেগমেন্ট ভাগ করে অভিনয়ের জায়গাগুলোকে মাপতে রাজি নই। আমার কাছে চরিত্র, সেটা কোন প্ল্যাটফর্মে করছি, টেকনিক্যালি আমাকে অ্যাওয়্যার থাকতে হয় যে ক্যামেরা বা দর্শক, স্টেজের কিংবা যাত্রার ফিল্ডের, আদারওয়াইজ অভিনয় করেছি। এবারে আমাদের ওই সময়টায় সবাই মিলে একটা এমন পরিমণ্ডল ছিল, আমরা যখন শুরু করেছি, মানে এই সিরিয়াল করতে করতে টেলিফিল্ম করছে, টেলিফিল্ম করতে করতে আরে সিনেমার জায়গায়, তখন ওই রাজ, আমাদের রাজ টেলিফিল্মও করলো কিছুদিন আগেই, নদের চাঁদ বা এরকম একটা কিছু নাম ছিল। তারপরে শুরু হয়েছিল, মানে ওই রাজের নদের চাঁদ টেলিফিল্মটা করতে করতেই কিছুদিন পরেই ওর চিরদিনই তুমি যে আমার সিনেমাটা, দুর্দান্ত, তোমায় দারুণ দেখেছি আমরা। কিন্তু আমি একটু কনফিউজ যে চিরদিনই তুমি যে আমারটা আমার ফার্স্ট ফিল্ম নাকি এক মুঠো ছবি। কারণ এক মুঠো ছবিটা না একটা এমন ছবি ছিল ওই সময়, আমাদের লন্ডনে যখন ফিল্ম ফেস্টিভ্যালের সময় টেলিফিল্মের সেগমেন্টে দেখানো হয়েছিল, 6জন কিংবা 4জন পরিচালক মিলে টুকরো টুকরো গল্প। তো আমি ছিলাম তপন বাবু বলে একটা গল্প, ইন্দ্রনীল রায়চৌধুরী কবি আমাদের। তো মানে ভীষণ ইন্টারেস্টিং, মানে টেলিভিশন সিনেমা আমি একই সাথে করেছি একটা দীর্ঘ সময়।
কাজেই আমার আলাদা করে কি করছি কেন করছি, কাজ করছি, মজা মানে করছি। কাজের মধ্যে মজা করে হই হই করে একদম, কাজ করেছো। একদম, একদম। তোমায় আমরা দেখেছি মানে বেশিরভাগ সময় হিরো কিংবা হিরোইনের মা হিসেবে অভিনয় করতে। হ্যাঁ, হ্যাঁ। মায়ের চরিত্রে তোমায় আমরা দেখেছি। তুমি এখন যা সুন্দর আর তখন আরো বেশি সুন্দর ছিলে। তো প্রেমের প্রস্তাব কি এখনো আসে? আমি ওটা তো মানে ভেবে দেখার সময়ই পাইনি। কারণ সত্যি, সত্যি তখন আমাদের কাজের বিষয়টা এমন ছিল না। আ ধারাবাহিকগুলোও চলতো এবং তার মাঝে ফাঁক করে, করে সিনেমা। একদম বুঝতে পারিনি বলব না। আ কখনো হাঁটতে চেয়েছি, কখনো পা উঠিয়ে নিয়েছি। এরকম করতে, করতেই আমি চলেছি। কিন্তু সিরিয়াসলি প্রেমটা হয়েছে অভিনয়ের সঙ্গে। অভিনয়ের সঙ্গে দীর্ঘ সময়ের প্রেম। দীর্ঘ কখনো মনে প্রেম। হয়নি আমি যদি নায়িকার চরিত্রে অভিনয় করতাম না। কেমন হতো? আমার কখনোই এটা মনে হয়নি। কারণ আমি জানি না, ছেলে হওয়ার পরেই আমার অভিনয়ে আসা মূলত। হ্যাঁ, তার ফলে হয়তো ওই বিষয়টা আমার মাথাতে আসেনি। আর আমি অভিনয়টা ভালোবাসতাম। এবারে অভিনয়ের যা, যা চরিত্র পেতাম, কারণ আমি সবসময় বলে এসেছি, মা করছি মানে কিন্তু মানুষগুলো সবাই এক নয়। প্রত্যেকটা মা মানে তোর মা যেমন একদমই, আমার মা হ্যাঁ। তেমন নয়। ওর মা তেমন চরিত্রগুলো নয়। আলাদা একদম। হ্যাঁ, মানুষগুলো আলাদা এবং গল্পগুলো আলাদা ছিল। তাই আমি কখনো মনে হয়নি কেন নায়িকা নই বা ইত্যাদি। খুব এনজয় করতাম। কারণ মানে খুব কি বলবো, ইম্পোর্টেন্ট ছিল চরিত্রগুলো। একদমই তাই। হুম। তো একটা সময় এমন একটা জিনিস রটে গেল যে তুমি আর বিশ্বজিৎ চক্রবর্তী দুজনে নাকি দেবের বাবা-মা। সেই বিষয়টাকে কি করে হ্যান্ডেল করলে? না আমি না এরকম মানে জানি না। অভিনেতা দেব যেমন চ্যালেঞ্জে আমরা দেখেছি বেশ হ্যাঁ, কয়েকটা না সিনেমা আমি পর দেবের পর। মা খুব কম হয়েছি। দেবের শাশুড়ি বোধহয় বেশি হয়েছি। আমি শুভশ্রীর মা হয়েছি। হ্যাঁ। কিন্তু আমি বিশ্বজিৎ দা, আমি রনি দা, আমি সুপ্রিয় দা, এটা মানে অদ্ভুত। মানে বেশ মজার কতগুলো ছিল আমাদের জুটি। এরা আমরা বারবার বিভিন্ন সিনেমায় হাসব্যান্ড ওয়াইফের ভূমিকায় কাজ করেছি বিভিন্ন সময়। আচ্ছা, যখন তোমায় ধরো কেউ রাস্তাঘাটে কোনো দর্শক দেখলো হুম, এবং তুলিকা বসু নামটা ভুলে গেল, হুম। এই অমুকের মা এই ক্যারেক্টার ধরে যখন ডাকলো তখন তোমার কিরকম অনুভূতি? দুরকম হয়। কারণ চরিত্রগুলো নিশ্চয়ই আমাদের কাছে ভীষণ ইম্পোর্টেন্ট। কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে তুলিকা বসু কি চরিত্র করছেন সেটা আ প্রমাণ করতে চাই মানুষজনের কাছে। মানে আমি কিন্তু তুলিকা বসু, আমি হয়েছিলাম ভবানী, হয়েছিলাম উমা, হয়েছিলাম প্রতিমা। তো সেটা একরকম হয়। তুলিকা বসু বললে একরকম আনন্দ হয়। কারণ সত্যি কথাই অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের যথার্থ নামে মানুষজন চেনা সেটা একটু সময় সাপেক্ষ এবং সেটা ভীষণ প্রেস্টিজিয়াসও। আবার চরিত্রগুলোর নামে যখন ডাকে তখন মনে হয় কাজটা খুব মন দিয়ে তাহলে মানে করতে পেরেছিলাম। তার মানে কাজটা ঠিকঠাক ছিল। তাই এখনো ওদের মুখে, মনে, মাথায় রয়ে গেছি। আচ্ছা দিদি, এই যে তোমার যে কেরিয়ার দীর্ঘ সময় হুম। নানান ওঠা পড়া বিভিন্ন রকম সবকিছুই হুম। দেখেছো তুমি। একটা সময় যখন ছিল তোমার কিছুদিন আগে আমরা দেখেছি প্রায় ১ বছরের মতো কাছাকাছি তুমি মানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলে। হ্যাঁ, হ্যাঁ। তখন সেই সময়টা কিভাবে কাটিয়েছিলে? আ এটা আমারই বোঝার একটু ভুল ছিল। কারণ সত্যি, সত্যি একটা সময় মানে এখনো প্রায় আমাদের এইখানের কাজের সংখ্যাটা তো খুব বেশি নয়। বিভিন্ন কারণেও কম ছিল কাজের সংখ্যা। কিন্তু মানুষজন আমরা মানে যারা অভিনয় চেষ্টা করি তারা অনেকে। তো সেটা আমার বোঝা উচিত ছিল যে কাজ কমছে তার ফলে সবাই মিলে ঘুরে, ঘুরে কাজ করবেন। তো ন্যাচারালি কখনো হবেই বসে থাকা। কিন্তু ওই কাজ করাটা একটা এমন নেশার মতোই বলা যায়। সেটা ওই মেকআপ করছি না, মেকআপ রুমে যাচ্ছি না, ক্যামেরার সঙ্গে কথা হচ্ছে না, সেটা খুব মিস করছিলাম। কিন্তু এটা বসতে হবে সেটা আমার বোঝা উচিত ছিল। কারণ কাজ কম, মানুষ আমরা অনেকে, অভিনয় যারা ভালোবাসি। একদমই তাই। কখনো না কখনো কাউকে না কাউকে বসতে হবে কিংবা আমাকে ভাবতে চেষ্টা করতে হবে যে চরিত্রগুলো হয়তো আমার জন্য নয়, তাই একদমই। আমাকে বসতে হয়তো হচ্ছে। বড় কোনো কিছু অপেক্ষা পেশেন্স রাখতে করছে। হবে, পেশেন্স রাখতে আচ্ছা হবে। দিদি, আমরা দেখেছি যেটা অনেক সময় এরকম দীর্ঘ গ্যাপ যেটা হয় তাতে হ্যাঁ। করে অনেকে মানসিক অবসাদে ভুগে অনেক কিছু নানা রকম ভুল হুম। পদক্ষেপ নিয়ে নেয়। তুমি তাদের ক্ষেত্রে কি বার্তা দেবে? কারণ তুমিও একটা সময় এরকম কাটালে। তো হ্যাঁ। কিভাবে সেই সময়টা তারা পার করবে সেটা তুমি কি বলতে চাও? আমার মনে হয় যে আমরা এমন একটা প্রফেশনে আছি, ওই যে বলে না মানে যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হুম। হয়। তো আমরা তো লোকশিক্ষা দেওয়ার জন্যই বসে আছি। তো শিক্ষা দিতে গিয়ে কুশিক্ষা কেন নেব? সেইজন্যই আমার মনে হয় যে
অবসাদ এই শব্দগুলো আসে না তা নয়, সেটাকে খুব মিথ্যে কথা বলা হবে যে কখনো অবসাদগ্রস্ত হয়নি, কখনো হতাশা ঘিরে ধরেনি। কিন্তু সেটাও যেরকম তার মধ্যে ঢুকতে হবে, তার মধ্যে বেরোনোর রাস্তাটাও নিজেকে করে রাখতে হবে বা জানতে হবে। কারণ জীবনটার সব রাস্তা আমরা পাহাড়েই হাঁটছি কিংবা সমুদ্রেই ভেসে বেড়াচ্ছে এমনটা নয়, একদমই তাই। শুধু জঙ্গলেই আছি, শুধু ফুলের বাগানেই আছি এমনটা নয়। বিভিন্ন রাস্তা যখন আমরা চড়াই উতরাই পেরোতে পেরোতে হাঁটতে থাকি, জীবনটাও তো তাই। তো হতাশা আসবে, কিন্তু কাটাতে জানতে হবে। কারণ আমরা যেহেতু অভিনেতা অভিনেত্রী, আমরা তো সেই কাটানোর মন্ত্রগুলোই শেখাতে শেখাতে যাই, তো নিজেকেও শেখাই এবং বোঝাই, হয়েও না হতাশাগ্রস্ত, হয়েও না আবেগপ্রবণ। নিজের আবেগটাকে জমা করে রাখো বিভিন্ন চরিত্রে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সেটা এলেই নিজের সঙ্গে আমার মনে হয় ভীষণ জরুরি কথা একদম। বলা, যে কেন হচ্ছি, কেন বেরিয়ে আসবো, সমস্যাটা কোথায়? কোথা থেকে বেরিয়ে আসতে পারবো, চারপাশ কেমন এখন, তার মধ্যে আরো কে কে এরকম আছেন অথচ ভালো আছেন, আর কে কে খারাপ আছেন কিন্তু কেন আছেন, এই সমস্ত মানে কি বলবো, ডিসেকশন করতে করতে যেতে হয় নিজেকে, সারাক্ষণ কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে, মানে ডাক্তারের কাটা ছেঁড়া নয়। আচ্ছা দিদি, এখন যে নতুন জেনারেশন আসছে, যেটাকে আমরা কোড আনকোড জেনজি বলি, হুম। তাদেরকে কি বার্তা দেবে? তারা তো অনেক চোখের স্বপ্ন নিয়ে আসছে যে আমরা তারকা হব, অভিনেত্রী হব। এবার তুমি যেটা বললে, অনেক আপ আপ অ্যান্ড ডাউন আছে জীবনেই এবং তো আছে। হ্যাঁ, স্বাভাবিক, এবং কাজ কমছে যেটা বললে। যেমন তোমার মতন একজন কি বলবো, সিনিয়র অভিনেত্রী কিছুদিন বসেছিলেন। তো না, সেটা তারা কাজ কিভাবে কমছে, দেখছে? আমার মনে হয় কাজ কমছেটা হয়তো সাময়িক। কারণ এন্টারটেনমেন্ট ফিল্ডটা এত প্রশস্ত এবং এত সম্ভাবনা চারদিকে, সেটা একটা মানে খুব কম সময়ের জন্য আমাদের মনে হয়েছিল যে কাজ কম, বা এখনো আমরা আপাত দৃষ্টিতে এক্ষুনি এক্ষুনি হয়তো দেখছি না, কিন্তু ভীষণ মনে হয় যে আবার কাজ প্রচণ্ড হবে এবং প্রত্যেককে লাগবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার বিভিন্ন সময় যখন আমি এক্সচেঞ্জ করতে যেতাম বিভিন্ন ইনস্টিটিউটে, আমি জিজ্ঞাসা করতাম যে অভিনেতা অভিনেত্রী কেন হতে চাও। হুম। প্রথমেই ওরা বলতো ওই গাড়ি থেকে নামলেই অটোগ্রাফ চাইছে কিংবা সেলফি তুলছে। তো আমার খালি মনে হয় যে ওইটা না অনেক পরে আসে, একদমই। ওটা না অনেক সাধনার ফসল, কারোর আসে কারোর আসে না, আসে না। কিন্তু আসে না ভেবে তো আমরা কিছু করি না, না। এগোই না। হুম। পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনেই কিন্তু কেউ সফল হন, কেউ দুর্দান্ত সফল হন, কেউ মাঝামাঝি হন, কেউ হন না, কিন্তু সবটা মিলেই তো পৃথিবী। তো যারা হন না তারা কি করে হবেন, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, প্রচুর পড়াশুনো করতে হবে এবং অযথা স্বপ্ন দেখাটা বন্ধ করতে হবে, যেটা বাস্তব সেই মাটিতে পা দিয়ে হাঁটতে পারলেই দেখা যাবে সামনে কি আছে, পেছনে কি ছিল এবং আগামীতে কি আসতে চলেছে। একদমই তাই। তো দিদির সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এটুকু বুঝলাম, দিদি খুবই মিষ্টি একজন মানুষ। তবে এই মিষ্টি মানুষের পেছনে কিন্তু একটা প্রতিবাদী সত্তা রয়েছে, যেটা কিন্তু আমরা দেখেছি একটা খুব বিশেষ ঘটনার সময়। তোমায় আমরা দেখেছি সামনের সারিতে থেকে লড়াই করতে। তো এই প্রতিবাদী সত্তাটা কি কখনো তোমার মনে হয়েছে যে তোমার কাজের উপর এফেক্ট পড়েছে? যখন আমি তুমি বলতে দীর্ঘ পারবো সময় না, আমার বসেছিলে। আমার আমার মানে এটা ভীষণ কনফিউজিং, কারণ সত্যি কি তাই, মানে প্রতিবাদ তো করতেই হবে, আর এমন একটা ফিল্ডে আমরা রয়েছি, আমরা যদি সচেতন না হই, মানে আমরা যদি আর পাঁচটা নাগরিককে তো সচেতন করার কাজটাই করি একদমই। চরিত্রগুলোর মধ্যে দিয়ে, গল্পগুলোর মধ্যে দিয়ে, তো আমরা যদি রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট বুঝতে পারি এবং সচেতন না করি, সচেতন না হই, তাহলে কাজটা কোথাও ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সত্তা কোথাও বিঘ্নিত হয় বলে মনে হয়। তো মনে হয় না আমার প্রতিবাদী সত্তার জন্য বসে থাকতে হয়েছে। ওই একটু আগে যেরকম বললাম, হুম। হয়তো তখন আমাকে দরকার পড়ছিল না, কিন্তু প্রতিবাদটা করে যেতে হবে, যেখানে যেখানে অন্যায় হবে, সেটা কাজের জায়গা হোক, সেটা বাড়িতে হোক, সেটা রাস্তায় হোক, একদমই সেটা প্রতিবাদ যে করতে কোনো, হ্যাঁ, হবে। মানে আমার মনে হয় প্রতিবাদ অকারণ প্রতিবাদ করছি বলেই প্রতিবাদ নয়, যেখানে বললে হবে, যতটুকুনি দরকার, আমরা প্রাপ্যটা তো জানি, মানে এইটা ১ পয়সা দিলাম, ১ পয়সার এটা পাবো। দোকানে যেরকম এটা দিলাম তার বদলে আমি একটা জিনিস কিনলাম, ঠিক সেরকমই আমি সম্মান দিলে সম্মান পাবো। সেখানে যখন মনে হচ্ছে না সম্মান দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, শ্রদ্ধা করছি, সেগুলো পাচ্ছি না কেন, তখন আস্তে করে মিষ্টি করে, কখনো যিনি বুঝতে পারবেন না তাকে একটু জোরে সশব্দে
বলতে হবে। তার ভাষা যদি, তার শব্দ যদি প্রতিবাদ হয় তো প্রতিবাদ করতে হবে। ৪ঠা মের আগে আমরা একটা সরকার দেখেছি, তুমিও দেখেছো, এখন একটা সরকার দেখছি। তুমি একজন সাধারণ মানুষ হিসেবে এবং সেই সঙ্গে মহিলা হিসেবে নতুন সরকারের কাছে কি কি সুরক্ষা চাইবে? সুরক্ষার আমি আলাদা করে কিছু চাইবো না, মানে প্রত্যেকটা মানুষ যা চান, মানে আমি আমার কাজটা করতে যাব, আমি যখন ফিরবো, আমাদের আমাদের কাজটা তো ভীষণই মানে আনসার্টেন, সময় ফেরা থাকে, সেরকম অনেক কাজ থাকে, যারা জানেন না 10টা 5টা ডিউটি তো সবার হয় না। তো আমি আমার কাজটা মন দিয়ে করব, আমি ফিরবো শান্তিতে নিশ্চিন্তে, এবং বাড়িতে এসে দেখবো আমার বাড়িটা পিসফুল রয়েছে, এবং প্রত্যেকের কাজটা পাচ্ছে তার যোগ্যতা অনুযায়ী, তার ক্লাস অনুযায়ী। এই সবটা মিলিয়ে মিশিয়ে যেটা নর্মাল, যেটা চাই আমরা আসলে, এই 4th মের আগে কি ঘটছিল সেটা না আমরা বুঝতে পারলাম না, মানে গুলিয়ে গিয়েছিল। এখন বুঝতে পারছি ওমা এত কিছু ঘটে গেছে। ন্যাচুরালি সব কিছু তো আমরা খবরে পাই না বা জানতে পারি না, তাও এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকটা আমরা অনেক কিছু জানতে জানতে পারছি, পারি। কিন্তু অনেকটা অজানা থেকে যাচ্ছে। তো একদম। যত বুঝতে পারছি তখন মনে হচ্ছে যে আমি বারবারই একটা কথা বলি যে আমার যেরকম প্রফেশন অভিনয় করা, সেরকম ওদের প্রফেশন আমাদের সুরক্ষা দেওয়া। একদম। তারা বিভিন্ন পদে বসেন, তারা ওটাই ওথ নেন যে আমরা মানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রাখবো আমাদের সংবিধান মেনে। তো সেটা তো সবাই বলেন, কিন্তু করেননি যে কারা কারা, সেটা যত জানতে পারছি না নিজেদের ভীষণ বোকা মনে হচ্ছে, এবং খুব ইনসিকিউর লাগছে, এবং মনে হচ্ছে যে এত ভয়ঙ্কর সময় যদি আমরা না জেনেই পেরিয়ে আসতে পারি, তাহলে আমরা বাকি জীবনটা সত্যি পেরে যাব লড়াইটা। এবং এখন যারা এসছেন তারা সত্যি সত্যি মানে প্রত্যেকটা মানুষের চাওয়ার জন্যেই তো তারা আসতে পেরেছেন, সবাই চেয়েছি বলেই এসছেন। ন্যাচারালি অনেকটা বেশি এক্সপেকটেশন, তবে তাড়াহুড়ো বেশি করবো না আমরা, কারণ আমরা জানি কতগুলো সমস্যা, এবং তার সমাধানের জন্য 1, 1.5, 2 মাস ইজ নট এনাফ ফর দেম। সেই জন্য মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক। তবে একটা জিনিস আমার ভীষণ আপত্তিজনক লাগে, আমাদের প্রফেশন তো অভিনয়, আমরা কেউ সিরিয়াল করি, কেউ সিনেমা করি, কেউ নাটক করি, কেউ যাত্রা করি, কিন্তু অনেকেই ভীষণ বলছেন বিধানসভায় যেন যাত্রাপালা হচ্ছে, এই অভিনেতা এই মন্ত্রী যেন নাটক করছেন, ওই মন্ত্রী যেন সিরিয়ালের কোন, এইগুলো না, মানে আমি বলছি যে আমাদের সেগমেন্ট, মানে আমরা আপনাদের রেসপেক্ট করব, তার বদলে আমরা আমাদের প্রফেশনের রেসপেক্টটা চাই। হ্যাঁ, আমি মানছি যে আমাদের প্রফেশনের অনেকে এমন ছিলেন যারা সেই রেসপেক্টটার থেকে সরে গেছেন এবং তাদের নিজস্ব চাহিদার জন্য হয়েছেন। তো আপনারা যদি বলতে হয় কাউকে, নামটা ইউজ করে বলুন, প্রফেশনটা ইউজ করে নয়, কারণ আমাদের ভীষণ সম্মানের জায়গা আমাদের অভিনয়, এবং ভীষণ আমরা সিকিউরড এবং হ্যাপি আমাদের প্রফেশনটা নিয়ে। তার জন্য যে কটা মানুষ আমাদের চেনেন তারা ভালোবাসেন, এবং যারা ভালোবাসেন না, কাদের বাসেন না, সেটাও তারা জানেন এবং উল্টো দিক জানেন। তাই আমাদেরকে ছেড়ে দিন না বাবা, আমরাও আপনাদের ছেড়েই রাখছি, মানে সম্মানের জায়গায় রাখছি। কিন্তু অভিনেতা অভিনেত্রী গেছেন মানে সবাই জাননি, যারা গেছেন তাদের নিয়ে বলুন, নাম ধরে বলুন, আর বাকিরা রইলাম আমরা। এবারে আমি তো যাত্রাও করছি, কাজেই এই বিধানসভায় দেখলাম যাত্রা ভালো হচ্ছে, না না না, অত সোজা না, অভিনয় করাটা সত্যি অত সোজা না। তবে এখন চারপাশে যা দেখছি, হ্যাঁ সিরিয়াল সিনেমা লোকে কম দেখবেন, লোকে বেশি খবর দেখবেন, এবং অনেক কিছু মানে সেগুলো হ্যাঁ দেখা দরকার আছে, এক্ষুনি দেখার দরকার আছে, বুঝতে হবে কোথায় পা দিচ্ছি, কোথায় পা দিয়েছিলাম, ওরে বাবা। তো আমরা ভালো থাকবোই, আমাদের ভালো থাকাটা কেউ আটকাতে পারবে না। যারা এসছেন তাদের জাপটে ধরে আশা করব প্রত্যেকটা আশ্বাস বাক্য সত্য হবেই, এবং আমরা নারী পুরুষ আমরা বলি সমান অধিকার, হ্যাঁ, কিন্তু এখন যেটা আমরা দেখছি নতুন সরকার আসার পর এবং আগের সরকারও মহিলাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাগ করে দিয়েছে যে মহিলারা এই সুবিধাটা পাবে। এখন যেমন ধরো বর্তমানে আমরা দেখছি যে মহিলারা সরকারি বাসে ফ্রিতে চলাফেরা করবে, তো সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো একজন মহিলা হিসেবে? আমার শুরুতেই মনে হয়েছিল যে আবার কি, কেন ফ্রি কেন, তারপরে মনে হলো না অনেকের দরকার ফ্রি, যারা
ভিন্ন মানে হাউস হোল্ড কাজ করতে আসেন বা তাদের বেতন যথার্থ নয় সংসার চালানোর জন্য, তাদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। কিন্তু যারা স্বনির্ভর, মোটামুটি নিজের আত্মসম্মান রক্ষার্থেই কাজটা করেন, মানে প্রফেশনটা বেছে নিয়েছেন, তারা কিন্তু নিতে চাইবেন না আমার মনে হয়। তো সেক্ষেত্রে একটা আবার হবে, এক্ষুনি এক্ষুনি তো সরকার এসছেন, নিশ্চয়ই কিছু একটা হবে, যাদের সত্যি প্রয়োজন তারা পান। কারণ আমরা বিগত দিনে দেখে এসেছি সত্যি প্রয়োজনের লোকেরা পাননি, যারা পেয়েছেন মহিলাদের জন্য বলে পুরুষরাও নাকি পেয়েছেন। দেখি। হ্যাঁ, তুমি যেটা বলে পুরুষরাও নাকি পেয়েছে, তো হ্যাঁ। আমরা যেটা এখন খবরে দেখছি পুরুষরা নাকি বিভিন্ন রকম ভাতা, এমনকি তার মধ্যে বিধবা ভাতাও নাকি পুরুষরা পেয়েছে। হ্যাঁ, শুনছিলাম, মানে শুনলে অবাকই তাহলে লাগছে বৈধব্য বিষয়টা। পালন করাটা কি অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে? কিংবা অম্বুবাচী টম্বুবাচী কি ভাবছেন আমরা জানি না, তবে একটু সচেতন থাকুন, সবাই মিলে সচেতন থাকি যে সমবন্টন ঘটুক, মানে প্রত্যেকের যা যা দরকার সেটা পাক, যার যে যোগ্যতা সে অনুযায়ী কাজ পাক, ভীষণ জরুরি। প্রচুর যুবক যুবতী আছেন যারা বেকার আছেন এবং তারা যোগ্য, অথচ বেকার বসে আছেন। ওই 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 হ্যাঁ, বলা হয়েছে আমাদের ইয়েতে বিধানসভায় বাজেট পেশের দিন বলা হলো যে প্রচুর চাকরির সুযোগ আসছে। আমি ভীষণ আশা বাদী একজন মানুষ, আমি চাই যে সত্যি চাকরিগুলো হোক, চাকরি, কাজ করে খাও, অন্যভাবে খেও না, প্রত্যেকে তার কাজ, তার শ্রমটা বুঝে নাও তার যোগ্যতা অনুযায়ী, পুরুষ মহিলা নির্বিশেষে। একদমই। আচ্ছা, এই যে বললে মহিলারা পুরুষ সাজার চেষ্টা করবেন না এবং পুরুষরাও মহিলা সাজার চেষ্টা করবেন, এটা একদম সাজার ঠিক কথা। সাজার হ্যাঁ। অভিনয় করবো আমরা। হ্যাঁ। মানে সাধারণ জীবনে বলছো যে যার মতো সে তেমনই হ্যাঁ থাকে। হ্যাঁ, মানে অন্যর বাড়িতে গিয়ে তার লকার খুলে নেওয়ার কি দরকার, আপনার বাড়িতে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। একদমই তাই। তো দিদি, আমরা যেটা দেখেছি সিনেমা সিরিয়ালে অনেক কিছু ঘটতে, বিভিন্ন রকম মানে গল্পের গরু গাছে ওঠে যেটা আমরা বলে থাকি, সিনেমা সিরিয়ালে অনেক কিছু হয়। এখন আমরা বাস্তবে যেটা দেখছি, পাট বাবারে। খেতে তোমার মাটি খুঁড়ে ব্যাগ ভর্তি, ট্রাঙ্ক ভর্তি টাকা, মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা। তো এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখছো একজন অভিনেত্রী হিসেবে, যদি বলো আমি একটু কিভাবে পিছিয়ে দেখছো? যাই, পিছিয়ে যাই, কারণ আমি এই 1433 32-33 যাত্রাটা করলাম। তার ফলে আমি এই প্রথম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, মানে পাট ক্ষেতের ওপর দিয়ে, মাঠের ওপর দিয়ে, বিভিন্ন প্রত্যন্ত মানে জেলার প্রত্যন্ত অংশে গিয়ে যাত্রা করেছি, এবং বিশ্বাস করুন এই জার্নিটা ভীষণ কষ্টের। তার বিনিময়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে হাজার হাজার দর্শকের অসম্ভব ভালোবাসা। তো তার মানে কি বলতে চাইছি আমি, যে খুব কষ্ট করেছি এবং ওইভাবে কেষ্ট পেয়েছি। তো পাটক্ষেতের ওপর দিয়ে এমনি যাই যেন পায়ে আবার টাকার বস্তা না পড়ে, যেখানে টাকার বস্তা রাখার সেখানে রাখুন। আর বস্তায় করে কেন রাখবেন, আমি বলছি তো যার যার প্রয়োজন প্রত্যেকে, কারণ দেখতে পাচ্ছেন তো যে ওরকম ভাবে অসৎ উপায় যেটা করলেন সেটা তো থাকছে না, সেটা তো কোথাও গিয়ে আটকে যাচ্ছে, তারপরে তো আপনার মানে গালের দাড়ি পাকাটা বেরিয়ে যাচ্ছে, বা অন্যদের অন্য কিছু, মানে আসল রূপটা বেরিয়ে যাচ্ছে। তো করবেন না, ওগুলো করবেন না, কারণ ওগুলো করে আমাদের কারোর ভালো হয়নি, আমরা অনেকটা বছর পিছিয়ে গেছি, আমরা তো এগোতে চাই। দিদি, যে তুমি গ্রাম বাংলায় যাচ্ছ বিভিন্ন হুম। রকম, মানে এখন যাত্রা যেহেতু যুক্ত আছে, আমরা সেই হুম। বিষয়টা তো আসবো। হুম। তার আগে একটা কথা বলবো, মানুষের যে ন্যূনতম খাবার যেটা আমরা বলি মাছ ভাত, তার থেকে আরেকটু যদি পিছিয়ে যাই তাহলে হলো ডিম ভাত। এখন শুনছি ডিমের দাম নাকি খুব বেড়ে গেছে, তুমি কি কিনেছো এর মধ্যে ডিম? হ্যাঁ। হুম। আসলে কিছু বুঝতে পারছি না, মানে এগুলো হওয়ার কথা ছিল না, এগুলো দরকারই নয়। একটা সুস্থভাবে সরকার চলবে, আমরা সবাই সুস্থ থাকবো, রাজ্যটা এগোবে, সেটাই তো কাম্য ছিল। কেন এত কিছু করলেন? আহারে, কষ্ট লাগে, মানে ভীষণ। রুম ফ্রেশনার, বডি স্প্রে নিয়ে ঘুরতেও তো পারবেন না। তো আমার মনে হয় কি, ওই আর কি, মানে তাদের যদি ওই মিড ডে মিলের বাচ্চাদের পাতে পড়তো তাহলে গায়ে পড়তো না। তো সেটা আমরা সচেতন থাকবো নিশ্চয়ই, যে যা যা করলাম ভবিষ্যতে আর কেউ সেগুলো করবার কথা ভাবতে 10 বার ভাববেন, এবং ভয়ঙ্কর একটা শিক্ষা দিয়ে গেলেন, ধন্যবাদ তার জন্য। আপনারা সবাই আমাদের শিক্ষক হয়ে গেলেন, ছোট বড় প্রত্যেকে। কি কি করব না শিখলাম আমরা। একদমই তাই। যে শিক্ষার কথাটা বললে, হুম। আমরা তো মানে যেমন পাট খেতে দেখলাম টাকা,
কারোর বাড়ির থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে, সেরকমই আমরা দেখলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দুর্নীতি দেখলাম। বিভিন্ন রকম মানে কি বলবো, টাকা তো আসছে, তার সঙ্গে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা নয় সেই রকম জিনিসপত্র, মানে খারাপ জিনিসপত্রগুলো আমরা দেখলাম। তো এখন কি বলবে, সেই শিক্ষার মানটা তাহলে কোথায় যাচ্ছে? না, এটা তো বুঝতে পেরে গিয়েছিলাম যে আমরা 15-20 বছর পিছিয়ে গেছি, সেটা অনেকটা দিন ধরেই বুঝতে পারছিলাম। তা না হলে সমাজে যা যা ঘটনাগুলো ঘটছিল, আম, বিভিন্ন রকমের মহিলাদের হেনস্থা, চলে যাওয়া তাদের, তার জন্য সারা পৃথিবী জুড়ে রাজ জাগা, সেটা আমরা খুব কম ক্ষেত্র জানতে পেরেছি। প্রচুর এমন ক্ষেত্র আছে যেটা জানতেই পারিনি। তারা প্রচন্ড কষ্ট পেয়েছেন। আমার ওটাই আর কি, মানে আমরা বুঝতেই পেরেছিলাম যে আমরা পিছিয়ে যাচ্ছি, কিন্তু এভাবে বুঝতে পারিনি। কারণ এত মানুষ টাকা জন্যে তারা সুইসাইড করেছেন। এই যে 26,000 শিক্ষক, তাদের কতজন চলে গেছেন, কেন না? টাকা ছিল না, ইনসিকিউর ফিউচার, সেখানে ওভাবে টাকাগুলো উইপোকাতে খাওয়া, পোড়া। এবং শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা এইরকম হওয়ার আগেও দেখতে পেলাম একটা আইন আহ, আহ, শেখানোর একটা কলেজে, তার আগেই মানে বেশ কিছুদিন আগেই, যে সেখানে কি হতো, কিভাবে ছাত্রীরা চান্স পেতে বাধ্য থাকতেন, কি কি হতো, ঘটনা ঘটতো, এবং সেগুলো চালাতেন এখনো যারা বিভিন্ন পদে আছেন, বিরোধী পক্ষেই বলবো। তার ফলে কি শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে, সেটা ওই চাকরি যাওয়া, টেট পরীক্ষা, তার সমস্ত কিছু আমাদের কাছে পরিষ্কার। কিন্তু এতটা নোংরাও যে, মানে পরিষ্কার ঘটনাটা, কিন্তু নোংরা হয়ে বিষয়টা আমাদের চোখে পরিষ্কার। আমি ওই জন্যই বলছিলাম যে এখন এত ভালো ভালো সিনেমা আসছে, সিরিয়াল এত কষ্ট করে কাজ করছেন সবাই, কিন্তু এখন খবর যা দেখছি, সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে খবর দেখতে, মানে কি কি পড়বো, আরো কি কি পড়া উচিত আমাদের, একদম এটা হচ্ছে আর কি। আচ্ছা দিদি, অনেক কথা শুনলাম তোমার থেকে। তো চৌঠামের আগের যে আকাশটা ছিল, তারপরের যে আকাশ, কোন আকাশটা বেশি ভালো তোমার কাছে, এবং এখন কি তুমি মুক্ত? আমি না কনফিউজড, কারণ ভীষণ ভয় লাগছে যখন এই খবরগুলো দেখছি, বারবার আমি খবরে আসছি, কারণ এখন অনেকটা আমি খবর দেখতে পছন্দ করি। যারা দেখতেন না খবর, এখনো তারা খবর, মানে না, আমি দেখতাম, আমি ভীষণ সচেতন, কারণ অনেকটা জায়গায় অনেকটা দূরে যেতে হয়, কোন জেলায় কি হচ্ছে, কিরকম ওয়েদার, কিরকম তার রাজনৈতিক অবস্থান, কি পরিস্থিতি, সেই রাস্তা দিয়ে যাব। তো আমি খবরটা দেখতে পছন্দ করতাম। সীতার অগ্নি পরীক্ষার মতো দিয়ে আমরা কেটে গেছি আগুনের উপর দিয়ে, ধোঁয়া টোয়া, এত কিছু আমাদের নজরে পড়েনি। আমাদের কি সাহস! তো সেই সাহসে ভর করে ভাবছি যে নিশ্চয়ই নিশ্চিন্ত হব, নিশ্চয়ই আমাদের একটা নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে চারদিকে, এবং খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারবো। কারণ একটা সময় আকাশের রং নীল সাদা বলে তাকাতে ইচ্ছে করতো না। সেই আকাশ, হ্যাঁ, পরিশুদ্ধ বাতাস আমাদেরকে শুদ্ধ করুক, স্নাত হই আমরা পরিশুদ্ধতায়। একদমই, বাতাস যেমন পরিষ্কার হয়েছে, শুদ্ধ হয়েছে, তেমনি সমাজকেও আমাদের পরিষ্কার করতে হবে। যার জন্য আমরা যেটা শুনেছি, 1 সেপ্টেম্বর থেকে একটা নতুন নিয়ম অবশ্যই জারি হয়েছে, যেটা 1 সেপ্টেম্বর থেকে একদম কার্যকর হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। তুমি এটা কিভাবে দেখছো? না না, এটা তো মানে আমি কি বলতে চাইছি, যে পুরো পরিচ্ছন্নতা তো ভেতর ও বাহিরে সবটা মিলিয়ে ঘটবে। পরিচ্ছন্ন যদি ওই সব জায়গাগুলো হয়, কলেজ, স্কুল, তাহলে তো রাস্তাঘাট তো মাস্ট। এবং সেটা আমাদের আসলে কি হয়, আমাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন বাড়ি লোকজন আমরা আছি তো পশ্চিমবঙ্গে, তার ফলে একটু সময় লাগবে আমার যেটা মনে হয়। এবং ওটা খুব ভালো ভেবেছেন তারা, যে ফাইন, ওই ফাইন ছাড়া আমাদের শিক্ষাটা হবে না। আমার মনে হয় লোকজন অ্যাওয়ার থাকবেন যে ফাইন আছে, অন্তত খবরটা দেখে অন্তত জানবেন যে হ্যাঁ ফাইন আছে। কিন্তু তাহলে, কারণ আমরা বিদেশে যখনই গেছি, সেটাই বলছিলাম, মানে আমরা বিদেশে গেলে আমরা ভদ্র হয়ে যাই এমন, মানে তখন কাউকে সিগারেট খেতে, মানে এটা ফেলতে, বাটা ফেলতে বারণ করলেও সে এরম হয়ে গেছে, কারণ সে আমাদের এখান থেকে গেছে বলে। কিন্তু আলটিমেটলি সে ফেলেননি, তিনি ফেলেননি, সে ফেলেননি, এটা ওই আর কি। হ্যাঁ, আর হবে না আগামীতে, তিনি ফেলেননি। এবং সেরকমই হোক না, মানে ওই লন্ডন টন্ডন চাইছি না, আমাদের এইখানটাকে সবাই ফলো। আমি সেই সিগারেট থেকেই আসছি কথাটা, হ্যাঁ, সিগারেট থেকেই আসছি।
বিদেশের কথা বাদ দিলাম, আমাদের দেশের কথাই বলবো আমি। হুম। আমাদের দেশে এখন মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই দেখছি ধূমপায়ী হয়ে যাচ্ছে এবং মাদকাসক্ত হয়ে পড়ছে, এবং তাতে দেখেছি সার্ভে করে যেটা দেখা গেছে, মহিলাদের সংখ্যা প্রচুর বেশি, প্রচুর মহিলারাই বলতে গেলে এগিয়ে রয়েছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? আমি বুঝতে পারছি না সত্যি, এটা তুই যেটা বললি আমি না এটা ফলো করছি অনেক দিন, বেশ কয়েক বছরই বলা যায়। মানে আমি ছেলেদের থেকে মেয়েদের বেশি রাস্তায় সিগারেট খেতে দেখছি। একদমই। তার মধ্যে কি আছে আমি 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 সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি। মানে উদ্ধত্ত, আমি আমারটা চালিয়ে নিচ্ছি, কি প্রমাণ করতে চাইছেন আমি জানি না। তবে সবাই তো আমরা পড়াশোনা করেছি, জানি তো কোনটা ভালো উপকার কোনটা খারাপ, অপকার হ্যাঁ। সেগুলো তো জানি। আর আমরা যখন একটা এমন ঘটনা ঘটাই, মানে পৃথিবীতে নতুন প্রাণ আনতে পারি, তার ফলে আমাদের কিন্তু অনেক বেশি সচেতন থাকা উচিত। প্রাণ আনি যেমন, প্রাণটাকে হাতে ধরে হামাগুড়ি থেকে হাঁটাইও, মানে যারা দুজনে মিলে আনি, তো অনেক বেশি সচেতন থাকা উচিত, কারণ আমরা পরবর্তী প্রজন্মকে ধারণ করি। তার ফলে সেই প্রজন্মকে ধারণ করার অনেক আগে থেকে কনসিয়াস থাকা উচিত। শুধু তাই নয়, আমার মনে হয় যেটার মধ্যে দিয়ে আমার একটা কৃত্রিম সেন্সেশন তৈরি করে, সেগুলো সবগুলোই বর্জন করাটা উচিত। কারণ সত্যি সত্যি খোলা চোখে পড়ার, দেখার, জানার একটা জীবন যথেষ্ট নয়। আমি ওটা খেয়ে বা ওটা করে নিজেকে কোথায় সরাই, কেন সরাই, ভয়ে মুখ লুকাই কিনা, আমি আমি খুব কনফিউজড এই 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 সাইকিটা নিয়ে। তো এই প্রসঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো দিদি তোমার কাছে। লিভ ইন কথাটা এখন মানে খুবই সাধারণ হয়ে গেছে, তো এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? আমি তো বলছি, আমি এই এই জেনারেশনটাকে, মানে আমার বাড়ি থেকেও এই জেনারেশনটাকে বুঝতে পারাটা খুব কনফিউজিং। কারণ আমরা যেরকম জানতাম আমরা কি করতে চাইছি, ওরা যেহেতু অনেকগুলো বছর জানতো কি করতে চেয়েছে, কিন্তু সেই সুযোগটা চারপাশ দিল না, সরকার দিল না। এবারে শুধু একটা নির্দিষ্ট সময়টাকে আমি নিশ্চয়ই আহ, আঙুল দেখাচ্ছি না, অনেকটা সময়ই ওরা বেশ ঘেঁটে গেল। মানে কি করতে চেয়েছে বুঝতে পেরেছে, কিন্তু সেটা কিন্তু যথার্থ অর্থে করে উঠতে পারলো না। সেই থেকেই ওই খোলসে ঢুকে যেতে চাইছে কিনা, বা লিভিং যদি বলতে চাস সেটা একটা প্রসেস, তার সঙ্গে না এটার কোনো সম্পর্ক নেই। কারণ আমি এই জেনারেশনের সেটাও দেখলাম, ওরা কিন্তু বিয়ে নামক ইনস্টিটিউশনটাকেও ভয় পেতে শুরু করেছে, মানে পাচ্ছে রাত। কারণ ওই কমিটমেন্টের জায়গা থেকে মানে আজ দাঁড়িয়ে, বিয়ে করলে কাল ডিভোর্স, এরকম আমরা প্রচুর দেখছি। হ্যাঁ মানে ওই মেনে নেওয়া মানিয়ে নেওয়ার হুম। জায়গাটাতে না একটা কেউ কেউ মাথা নত টালমাটাল, করতে চাইছে না। টালমাটাল, মানে মাথা নত করে, মানে সম্পর্ক তো মাথা নত না, করে হ্যাঁ, হয় সেটাও না, ঠিক, হ্যাঁ। এটা বিশ্বাস, ভরসা ভেস, একজন ভরসা, আরেকজনের ওপর। হ্যাঁ, সেই জায়গাগুলোতে খুব চয়েস তৈরি হয়ে যাচ্ছে এবং চয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সেই অপশনটা আমরাও দিয়েছি, সমাজ দিয়েছে, চারপাশ দিয়েছে, আর চারপাশ দেখিয়েওছে অনেক খারাপ কাজ করেও পার পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি যায় না। আমি লিভিংটাকে খারাপ কাজ বলছি না, কারণ অনেক ক্ষেত্রে লিভিংটা ভীষণ জরুরি। যে হয়তো প্রত্যন্ত জায়গায় দুজন থাকেন, তারা চলতে শুরু করবেন আগামী পথ চলা একসঙ্গে, কিছুদিন থাকাটা দরকার বুঝে নেওয়ার জন্য, কিংবা ওটাও দরকার যে আমরা চলতে চলতে হলো না, মিলল না, সরে যাই, অশান্তি না হোক। সেটা একটা প্রসেস, কিন্তু দীর্ঘ প্রসেস হওয়া উচিত কিনা আমি এখনো সেটা নিয়ে ভাবিনি, বা এটাই একমাত্র প্রসেস হওয়া উচিত কিনা সেটা নিয়ে আমি এখনো চিন্তা করিনি। আমার কাছে সম্পর্কগুলো ভীষণ জরুরি, মানে একজনের দরকারে আরেকটা কাঁধ পেলো কিনা, আরেকজনের দরকারে আরেকজন ছুটে গেল কিনা। কারণ আজকাল না সত্যি সত্যি এমন একটা ওয়ার্ক শিডিউল হয়ে যাচ্ছে, কেউ কারোর জন্য দৌড়তে পারছেন না, কারোর সময় হাতে নেই। সেই সময় তার সত্যি সত্যি একটা এমন কাজ আছে যে তখন সে থাকতে পারবে না। তো মানে আর কি, মানে কি আছে আমি বুঝতে পারি না। সম্পর্কগুলো খুব জরুরি, মানে ওই বেঁধে বেঁধে থাকাটা ভীষণ জরুরি। একটা হাত একটা হাতের ওপরে থাকাটা, সবসময় নিজেকে কনসোল করা যায় না। সেজন্য লিভিং নাকি বিয়ে, এটা ডিপেন্ড করবে ওই দুটো মানুষের জন্য। সেই দুটো মানুষকে একটা প্রপার সমাজ দিলে আমার মনে হয় লিভিংটা বিয়ে হয়ে যেতে পারে, শুধু বিয়েটাই থাকতে পারে, লিভিনও থেকে যেতে পারে, কিন্তু অসাধু কিছু ঘটলো না, অন্যায় কিছু হলো না কারোর সঙ্গে কারোর। কারণ আমি অনেক সময় দেখেছি লিভিং করতে গিয়ে আমার সম্মতি ছাড়া করেছেন, তারপর
এইগুলো না হয় না, মানে কেউ বাচ্চা নয়, মানে একদমই। ওটাকে এক্সকিউজ করে আবার আদালতে যাওয়া বা ইত্যাদি প্রভৃতি, এইগুলোকে একটা ট্র্যাপ মানে ট্র্যাপ লিভিনের লাগে। সময় তো দুজনের সম্মতি নিয়েই লিভিন Exactly. করছিলে, পরে কেন হ্যাঁ, সেটা তারপরে সেটাকে ক্যাশ করা। মতবিরোধ হয়ে গেল? কাজে আমার আমার মনে হয় সম্পর্কগুলো ভীষণ সুস্থ থাকা জরুরি। এইখান থেকে সেটা যেভাবে হোক, অসুস্থ সমাজ তৈরি করার কোনো দায় আমরা নিই, সুস্থতার দিকে এগিয়ে যাই। এর মধ্যে একদম। যেটা আমরা বর্তমানে দেখলাম, আরজিকর ফাইলসটা আবার খুলে গেছে, এটা নিয়ে তুমি কি বলবে? কতটা আশাবাদী তুমি? আসলে বুঝতে পারছি না, কারণ এটা বুঝতে পারছি যে যেভাবে এভিডেন্স লোপাট করা হয়েছে তাতে আমি জানি না আর কিছু কি পাওয়া যাবে। তবে আমি তো মানে আইনটাও পড়ে ফেলেছি এমন নয়, বা পুলিশের সমস্ত কাজকর্ম পড়ে ফেলেছি এমন নয়। আমরা আজকাল এই খবর শুনতে শুনতে, বিভিন্ন সমাজ মাধ্যম দেখতে দেখতে সবাই নিজেকে ভীষণ বোদ্ধা মনে করি, অতটাও নই আমরা কেউ। কিন্তু যেভাবে বিষয়টা ঘটেছিল এবং তৎকালীন সময়ের যিনি আমাদের একদম সর্বোচ্চ পদে ছিলেন, তিনি যেভাবে পাশে ছিলেন, তাতে করে আর কোনো ফাইলের কিছু, আর তাছাড়াও আরজি করের সময় এত কনসিয়াস থাকতে থাকতে আমার এটাও মনে হয়েছিল যে আরজি করের মেয়েটি ছাড়াও অনেকগুলো মেয়ের সাথে এমন, বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের সাথে এমন অনৈতিক ঘটনা ঘটে চলেছিলই, যেগুলো আমাদের কান অব্দি পৌঁছয়নি। তাহলে অনেক বেশি আসলে কিছু করার নেই, কারণ আমি এই যে প্রতিবাদী বলছিস, তো আমি কিন্তু ওই সময় খুব বেশি পথে নামতে পারিনি, কারণ আমার হাঁটুর একটা সমস্যা আছে, বয়স দিচ্ছিল না, বিভিন্ন ওয়েদার দিচ্ছিল না। আমি এক দুবারই পেরেছিলাম, কিন্তু মেন্টালি পুরো ছিলাম ওদের পাশে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি একটু গুলিয়ে রয়েছি, কারণ সত্যি সত্যি এখন যা যা তথ্য পাচ্ছি, যে ওই সময়কার যাদের দেখে আমরা এগিয়েছিলাম, আমিও চেষ্টা করেছিলাম সবার পাশে থাকার সেভাবেই, তো তারা যে অন্যায় করেছেন তার সঙ্গে দেখা করতে চাইলো, তারপরে কি হলো, তারপর বিষয় এখন যেটা শুনছি, যিনি প্রোটেক্ট করছিলেন তার বাড়ির কেউ, আমি জানি না, সবটাই তদন্ত সাপেক্ষ, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী খুব জোর দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীও বলে গিয়েছিলেন জোর দিয়ে যে সুরাহা হবে, সম্ভব কিনা জানি না, হোক সেটা তো চাই। একদমই তাই, আমরাও সেই দিকেই তাকিয়ে রয়েছি, আমরাও চাই একটা কিছু ঠিকঠাক এবং অন্যায় না হোক, সত্যটা উঠে মানে আসুক। কারোর সঙ্গে কোনো অন্যায় না হোক, ওই যে সত্যটা বলছি না, উঠে আসুক, এটাই সত্য আমরা উঠে চাই। আসুক, যে কাজটা করতে যাচ্ছে প্রপারলি সেই কাজটা করুক, একদমই। কাজটা করে শান্তিতে বাড়ি বাধাপ্রাপ্ত না ফিরুক। হোক, সেটাই। কোথাও দাঁড়িয়ে কোনো দাদাগিরি দিদিগিরি আর কোনো গিরি যেন প্লিজ না। এই দাদাগিরি দিদিগিরি বললে এটা থেকে মনে পড়ে গেল দিদি নাম্বার ওয়ান, যেটা আমরা বেশ অনেকগুলো বছর ধরে দেখলাম। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার জায়গায় ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, এবার শুনছি সেই জায়গায় নাকি স্বস্তিকা মুখার্জি আসছেন। তো তুমি শুনেছো বিষয়টা? আমি জাস্ট হালকা, মানে এটা কোনো মানে শিলমোহর পড়া কোনো খবর শুনতে পাইনি। আমি শুনছিলাম দিদি নাম্বার ওয়ান, রান্নাঘর, এগুলোর সঞ্চালিকা চেঞ্জ হচ্ছে, এরকম একটা শুনছিলাম। আচ্ছা, সবটাই কি ওই ভোট বদল, হাওয়া বদল, পরিবেশ বদলের ওপর, নাকি মানুষের একটু স্বাদ বদলের জন্য? এটা সত্যি আমি এই স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারি না, কেন বলতো? আমাদের যখন কেউ কাজে ডাকেন, আমরা কাজটা করতে যাই, ভেতরটা চেষ্টা করি না, শুনতে পাই না, কিচ্ছু এমন নয়, তবে দরকার নেই অতটা ভেতর অব্দি জানা। কিন্তু আমার শুধু একটা জিনিসও মনে হয় যে যে যেটা করবেন সেটা মন দিয়ে করা উচিত। মানে যদি কেউ রাজনীতি করেন, তাহলে 24 ঘন্টাও কম পড়ে যায় রাজনীতির জন্য। যদি কেউ অভিনয় করেন, তার 24 ঘন্টা কম পড়ে যায় অভিনয়ের জন্য। আমার মনে হয়, আমি জানি না, অনেকে বলেন আমি মাল্টিটাস্কিং, মানে মাল্টিটাস্কার মেয়েরা হয়, সেটা অন্যভাবে, প্রফেশনগতভাবে কাউকে না কাউকে ঠকানো হয়, সেটা কেউ কাউকে না ঠকালে বেটার। আচ্ছা, তোমার কাছে যদি এরকম একটা সুযোগ আসে যে সঞ্চালিকা তুলিকা বসু, তো কোন অনুষ্ঠানটাকে তুমি বেছে নেবে? না, আমি করেছি, মানে এরকম রান্নাঘরের অনুষ্ঠান করেছি, কিন্তু এখন আসলে কি হয়েছে বলতো, যে বয়সে এসে দাঁড়িয়েছি, যে স্ট্রিম চুজ করেছি, এখন আমার মনে হয় যে আমাকে ডাকলে আমি খেলতে যাব, কিন্তু সঞ্চালক সঞ্চালিকা বা ইঁদুর দৌড় বা কোনো অদল বদলের মধ্যে ঠিক আছি, আমি আমার মতো করে বেশ ভালো আচ্ছা, আছি। এবার সেখান থেকে সঞ্চালিকার থেকে বেশ কয়েকটা ধাপ এগিয়ে যদি আরেকটা তোমার নামের আগে একটা কি বলবো শব্দ বসাই, তো সেটা তুমি কিভাবে দেখবে? মুখ্যমন্ত্রী তুলিকা বসু,
মানেটা তো কোন কি? জিনিসটা চেঞ্জ করবে তুমি? আহ, আমি তো ওরকম ভাবে ভাবিনি কখনো। আমি রাজনীতিটা নিয়ে পড়াশুনো করিনি। আমি ওই একটা কথাই বারবার বলে যাচ্ছি যে সবাই খুব হাসি মুখে থাকুক, হ্যাপি থাকুক, তাদের প্রত্যেকের প্রফেশনটা নিয়ে হ্যাপি থাকুক, যে যে কাজটা করতে চায় সেই কাজটা করতে পারুক, এবং যারা যে বাচ্চাগুলো পড়াশুনো করে এসেছে একটা নির্দিষ্ট পরীক্ষা দেবে, সেই পরীক্ষাগুলোর স্বচ্ছ বিচার হোক এবং স্বচ্ছভাবে তারা পাক, কাজগুলো করতে পারুক, এইটাই শুধু চাই। মানে সবাই হাসছেন, সবাই হ্যাপি আছেন। হ্যাঁ, অসুস্থ হবেন তখন আলাদা ট্রিটমেন্ট হবে, কিন্তু আদারওয়াইজ চারপাশের জন্য কেউ তিতিবিরক্ত হয়ে নেই, প্রত্যেকে হ্যাপি আছেন। তো দিদির সঙ্গে বিভিন্ন রকম বিষয় নিয়ে আড্ডা হলো, এবার একটু অন্য স্বাদের কথা জিজ্ঞেস করব দিদির কাছে। দিদির এই দীর্ঘ কেরিয়ারের মাঝে এখন নতুন সংযোজন যাত্রা। হুম। এই যাত্রাটা কিভাবে শুরু করলে তুমি, মানে অফারটা এলো কিভাবে? যাত্রাটা শুরু করলাম কিভাবে না, আমি থিয়েটারটা খুব মিস করছিলাম, কাঠের পাটাতনটা খুব মিস করছিলাম। কিন্তু এমন আমাদের এখানকার পরিস্থিতি যে আমরা থিয়েটার করে সার্ভাইভ করতে পারি না। তো সেটাই আমি একটা অন অফ হচ্ছিল ৩-৪ বছর ধরেই। কিন্তু আমার খালি মনে হচ্ছিল আমি যাত্রাটা করতে পারবো না, এটা ভীষণ টাফ, একটা অন্য মাত্রার অ্যাক্টিং দরকার হয়, গান দরকার হয়, একদমই, যেটা আমি একদমই। শিখিনি, গানটা শিখিনি। তো তারপরে আমি পারবো না। কিন্তু একটা সময় যখন এই যে বসে থাকার কথা বলছিলিস না, ওই সময় মনে হলো কি দিস ইজ দ্য হাই টাইম যে আমি এক্সপেরিমেন্ট করি, তো যে পারছি কিনা। আমি পারছি কিনা, আশা করি কাউকে ঠকাবো না, কিন্তু নিজেকে নিজের দেখবার একটা খুব মানে ইচ্ছে নিজের হলো। আরেকটা প্রতিভা প্রকাশের প্রতিভা সুযোগ নয়, পেলে। মানে আরেকটা সেগমেন্টকে হুম। পারছি কিনা টাচ করতে। তো সেই রকম ভাবেই আবার ওই যোগাযোগটা হলো, এবং পিয়ালি, আমাদের পিয়ালি বসু, আচ্ছা, ওর মাধ্যমেই ওই তাপসের সঙ্গে যোগাযোগ হয়ে হাঁটতে শুরু করলাম, এবং রেসপন্স ভালো পেলাম, তাতে মনে হলো চেষ্টা করি। আচ্ছা, তুমি যাত্রার জন্য তো গ্রাম বাংলা, একদম প্রত্যন্ত গ্রাম বাংলাতেও চলে যাচ্ছ, মানুষের ভালোবাসা পাচ্ছ। তো তোমার কাছে সেই জিনিসটা, ফিলিংসটা কেমন? এতদিন তোমায় আমরা কি বলবো, বোকা বাক্স যেটা আমরা টিভি বলি, টিভির বা পর্দায় বড় দেখেছি screen। বা বড় স্ক্রিন দেখেছি, হুম। এবার একদম সরাসরি মানুষের ফেস টু ফেস, হ্যাঁ, মানে সেইটা কিভাবে এনজয় সেটা ওই করছো? থিয়েটার যখন করতাম সেটা হ্যাঁ, তখনও প্রায় পেয়েছো, কিছুটা হ্যাঁ, পেতাম, হ্যাঁ। এতটা নয়, এতটা র নয়। এটা মানে যেরকম এই ভীষণ ভালো লাগলো, একটা সিটি পড়লো, জোরে হাততালি হ্যাঁ, পড়লো, হ্যাঁ, সেটা একাডেমি বা রবীন্দ্র হুম, সদনের সেরকমটা হতো না। হতো না, হ্যাঁ। কিন্তু ওইটা মানে বুঝতে পারতাম যে এটা করছি, এক্ষুনি রিয়াকশনটা এটা হচ্ছে। যাচার ক্ষেত্রে সত্যি সত্যি আরো বেশি সেটা উপলব্ধি করেছে, এবং সব থেকে বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা আলাদা রং, মাটির সবুজের আলাদা সবুজগুলো, মানুষগুলোর মুখের ভাষা আলাদা, তার ফলে তার প্রকাশভঙ্গিটাও আলাদা। একদমই। সেইগুলো ভীষণ মানে এমন একটা হয়েছিল যে আমি একবার মানে গরমের জন্যই বা ওই রকম একটা স্ট্রেনুয়াসের জন্য আমি জাস্ট শো করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমি জানিও না, তার আগেও জানি না, তারপরেও বুঝতে পারছি না, নেই আমি। সবাই মানে বলল হঠাৎ? হঠাৎ প্রচন্ড গরম ছিল, আর আমাদের যে আলোগুলো থাকে সেগুলো আরো আরো গরম। গরম তৈরি করে। তো সবাই বলল যে তোমার চোখটা খোলা ছিল, কোনো নিঃশ্বাস পড়ছিল না। তারপরে বেশ কিছুক্ষণ পরে ওরা পাম্প টাম্প করে হুম, হুম। জলে ভেসে গেছি। তখন আমি 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 বললাম জাস্ট যখন তাকাতে পারলাম, আমি বললাম শুতে চাই। তো স্টেজ থেকে ওরা বেশ অনেকক্ষণ পরে দর্শক বুঝতে পেরেছে যে আমি যে অজ্ঞান হয়ে সমস্যা হয়েছে গিয়েছি। কিছু একটা, ওরা ভাবছিল অভিনয় শোয়েরই একটা চলছে। অংশ। তারপরে আমি আসি, আমার প্রেশার চেক করা হয়, দেখা যায় একটু হাই আছে, আমাকে নুন চিনির জল খাওয়ানো হয়, আমি বসতে চেষ্টা করি, এক্ষুনি না হ্যাঁ, তুমি শো, তুমি দেখছি পুরোটা ভেজা, মানে ওরা সবাই মিলে চেষ্টা করেছে যাতে আমি হ্যাঁ। মারা না যাই। তো আমি দেখলাম যে বেশ কিছু দর্শক এসে মানে তোদের মতো বয়সী মহিলারা কাঁদছে, তুমি ঠিক আছো দিদি, তুমি ঠিক আছো, মানে আমি চিনি না তাদের, আমার আলাপও হয়নি, হাতটা ধরে তুমি ঠিক আছো তো, মানে ওইটা না এমন একটা কানেকশন তৈরি করলো। তারপরে ওরা বললো যে বাইরে কিছু বাচ্চাও কাঁদছে, এবং যেটা হয় একটা মিসহ্যাপ হয়েছে, বেশ কিছু মানুষ চলে যায়, দর্শক হ্যাঁ। উঠে যায়। আমি জিজ্ঞেস করলাম যে দর্শক উঠে গেছে না, পাচ্ছি না তখনও। তখন বললো না, কোনো দর্শক যায়নি, সবাই বসে আছে। বসে আছে। আমি বললাম যে আমি করবো শোটা। তো এটাই মানে আমি এই মানে ঘটনাটা ভালো বললাম লাগার কারণ একটা, যে কিরকম হুম। কানেকশন তৈরি করেছে, যার জন্য আমি পারলাম। আবার ওরা অবাক হয়ে গেছে, তুমি আবার স্টেজে উঠে করলে রেস্ট অফ দ্য থিয়েটারটা, মানে যাত্রাটা। আমি বললাম যে হ্যাঁ, মানে ওদের জন্যে,
ওরা বসে আছে, ওরা যায়নি, ওঠেনি। একদমই, মানে মানুষের ভালোবাসাটা কতটা, গ্রামের মানুষ হ্যাঁ, এখনো কতটা ভালোভাবে সৎভাবে সবটা হ্যাঁ, এখানেও মেনে তাই, নেয়। এখানেও একই রকম আছে। এখানে রিয়াকশন গুলো আমরা ডিরেক্ট পাই না, রাস্তায় একদমই। বেরোলে পাই। তবে অনেকেই আছেন না, আমাদের ফেসবুক বা এখন এই সমাজ মাধ্যমগুলো এত ভয়ঙ্কর হয়ে গেছে, অনেকে না অনেক কিছু বলবার সাহস পাচ্ছেন, সেটা আমরাই করে দিয়েছি। একটা জিনিস সবাই মাথায় রাখুন, নিশ্চয়ই প্রত্যেকের ফেসবুকে কমেন্ট করার অধিকার আছে, কিন্তু একটা সীমা রেখে, শালীনতা বজায় রেখে। সবাইকে সব কিছু বলা যায় না। ফেসবুকে অ্যাকাউন্ট আছে মানেই যে কোনো জায়গায় ঢুকে যার তার অনেকটা অবধি বলবার, মানে ওই জায়গাটাতে পৌঁছলে তবে বুঝতে পারবেন যে কতটা স্ট্রাগল করার পরে একটা জায়গায় আপনাদের মনের একটু কোণায় আমরা ঠাঁই পাই। তো সেটাকে আমরাও ভালোবাসি, আপনারাও ভালোবাসুন। সব বিষয় নিয়ে কাটাছেড়াটা ওভাবে করবেন না, জেনে করবেন। থ্যাংক ইউ। একদমই তাই। দিদি, তোমাকে আরেকটা প্রশ্ন করব এই বিষয় নিয়ে। হুম। এই যে ছোট পর্দা, বড় পর্দা, থিয়েটার, এখন যাত্রা, হুম। এর মধ্যে যদি আমি বলি সমস্ত এই কেরিয়ারের মধ্যে সব থেকে পছন্দের চরিত্র ছিল কোনটা? না, পছন্দের চরিত্র এখন বলে দিলে তো আমি মারাই গেলাম। সেটা নিশ্চয়ই আসতে চলেছে। একদমই। অনেকগুলো পছন্দের চরিত্র আছে যেগুলোকে আমি বারবার দেখতে চাইবো। এক মুঠো ছবি, অনেকগুলো, মানে লাভেরিয়া, শেষের কবিতা, মজাদার লাভেরিয়াতে। বাড়িতার বাংলা, মানে বলতে গেলে অনেকটা বলা হবে, আওয়ারা, দিওয়ানা, অনেক কিছু আছে, অনেক কিছু আছে বারবার দেখতে চাইবো। তোমায় আমায় মিলে মায়ের টেলিভিশনের চরিত্রটা। অগবধূ সুন্দরী, নীড় ভাঙা ঝড়, উম, অনেক কিছু, অনেক কিছু। এই লাস্টে হরগৌরী পাইস হোটেল, মাঝখানে অনেক কিছু, রাশি মিস করছি, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, জীবনটা ভরে দিদি যে আছে। চরিত্রগুলো বললে সব এক একটা ভিন্ন ভিন্ন চরিত্র। হুম। আচ্ছা, তার মধ্যে যদি বলি তোমার স্বপ্নের চরিত্র? না, স্বপ্নের চরিত্র ওরকম ভাবে এক্ষুনি হতে পারবে না, কারণ স্বপ্ন দেখাটা তো তার মানে থেমে গেছে, তাহলে স্বপ্নের চরিত্র তৈরি হয়েছে। স্বপ্ন দেখা থামিয়ে দিলে আমার অভিনেত্রী সত্তাও থেমে যাবে। আমি এক্ষুনি থেমে যেতে চাই না, আমি টিল ডেথ অভিনয় করতে চাই। দিদি, তোমার এই যাত্রাপালা আমরা চাই খুব ভালোভাবে এগিয়ে যাক। হুম। তো দিদি, এবার যেটা আমরা শুনতে পাচ্ছি যে তোমার যেটা আসন্ন যে পালাটা আসছে সেখানে নাকি তোমাকে আর শঙ্কর চক্রবর্তীকে একসঙ্গে দেখা যাবে। আমিও শুনতে পেলাম, আমি খুব হ্যাপি সেটা নিয়ে। কিন্তু আমাদের কিছু কিছু প্রথা আছে, যাত্রার বেশ মানে নিয়ম মেনে হয়। অমুক তারিখে অমুকটা অ্যানাউন্সমেন্ট, অমুক তারিখে তমুকটা বলা, তার পুজো ইত্যাদি প্রভৃতি অনেক কিছু আচার ওরা নিষ্ঠার সঙ্গে পালন করে। তো সেই জন্যে বলতে পারবো না, কিন্তু ওরকম একটা মজাতে মানে আমরা ভাসছি। শুনেছি, তুমিও শুনেছো। আমিও শুনেছি এবং কথা হয়েছে আমাদের, কিন্তু সাবজেক্ট গুলো এখনো নট ইট ডিসাইডেড। সেইগুলো সব ঠিকঠাক হলে জমিয়ে আলোচনা হবে। একদম। ক্রিকেট না ফুটবল লাভার? আম, খেলা পছন্দ করি, কিন্তু দেখাটা বেশি ক্রিকেট হয়েছে, ফুটবল খুব বেশি। পছন্দের ক্রিকেটার? পছন্দের ক্রিকেটার এখন তো কোহলি। আচ্ছা, এখন তো ফুটবল বিশ্বকাপ চলছে, দেখা হুম। হলো কি একটা ম্যাচও? সরি, দেখা হয়নি, কিন্তু ওই ক্লিপিংসের গোল টোল, মেসি দুর্দান্ত খেলছেন, রোনাল্ডো কালকে ফাটিয়ে দিলেন, এসব শুনছি টুনছি, তখন দেখছি, কিন্তু রাত জেগে দেখাটা সরি, ছেলে দেখছে, আমি নই। আচ্ছা, কিন্তু Ongoing কখনো process. তোমার মনে হয়নি যে একটু বাংলা ছাড়িয়ে বাইরে যাই, বলিউড কিংবা সাউথ? না, লোভ তো মানুষের মানে বিদেশের ছবিও করবার থাকে, তা বলে কি হয়। আসলে আমি ভাষাটা অতটা সড়গড় নই, তবে চেষ্টা করব, কাজ এলে চেষ্টা করব। একদম। তো দিদির সঙ্গে আমরা কিন্তু অনেকক্ষণ আড্ডা দিলাম আর প্রচুর কথা শুনলাম। এবার দিদির থেকে শুনবো কিছু ভালো লাগা, খারাপ লাগা, আচ্ছা। আর র্যাপিড ফায়ার, চট করে সেরে নি সেটা। আচ্ছা দিদি, এই যে অভিনয়ের ক্ষেত্রে হুম। কোন চরিত্রকে তুমি বেশি প্রাধান্য দাও বা তোমার কোনটা বেশি ভালো লাগে? পজিটিভ চরিত্র না নেগেটিভ চরিত্র? নেগেটিভ চরিত্রে অনেক কিছু করবার থাকে, চ্যালেঞ্জ থাকে। তো সুযোগ এলে কোনটা আগে বেছে নেবে? নেগেটিভ। বাহ! আচ্ছা, ছোট পর্দা, থিয়েটার, বড় পর্দা বা যাত্রা, হুম। কোনটা বাজবে? না, এটা এটা বললে একদম কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমার সবগুলো ভীষণ আদরে, ভীষণ আদরে, কারণ সবগুলোর একটাই যোগ, অভিনয়। অবসর সময় কি করো? নিজের পুরনো কাজ দেখো নাকি টেনে ঘুম? আম, একটু পড়াশুনো করার চেষ্টা করি, একটু ইন্টারভিউগুলো দেখার চেষ্টা করি, একটু বিশেষ মানুষদের,
খবর দেখার চেষ্টা করি। একদম। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? ওই জীবনের মতো পাহাড়ও চাই, সমুদ্রও চাই, জঙ্গলও চাই, ফুলের বাগানও চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে নাচ নাকি গান? আমি না খুব বিচ্ছিরি, নাচও জানি না, গানও পারি না। যাত্রার কারণে খুব কষ্ট করে একটা গান গেয়েছি এবং মানুষ আমরা ভালোবেসেছে। একটু শুনবো। সেই খুব খারাপ খারাপ গানটাই হবে একটু সেটা, শুনবো। খুব খারাপ হবে সেটা। একটু খারাপই গাও। খোকন রে তুই আরেকবার মা বলে ডাক, খোকন রে তুই আরেকবার মা বলে ডাক, সারা জীবন এমনি করেই আমার বুকে থাক, সারা জীবন এমনি করেই আমার বুকে থাক। বাহ, দারুণ গান শুনলাম। এবং শেষ প্রশ্ন, বাড়ির রান্না করা খাবার নাকি রেস্টুরেন্ট থেকে চট করে কিনে নিয়ে এসে খাওয়া? এটা সাইকোলজিক্যাল মানে ডিপেন্ডেন্সি। কখনো ইচ্ছে করে একদম বাড়ির পাতলা, খুব অনেক দিন ধরে বাইরে থাকলে মনে হয় বাড়ির, একদম আর টেলটেলে ঝোল। হ্যাঁ, আর অনেক দিন বাড়িতে থাকলে মনে হয় বাইরের। তো দিদির সঙ্গে আড্ডা হলো, আর অনেক কিছু জানলাম, শুনলাম, বেশ ভালোও লাগলো। তো দিদিকে সবশেষে ধন্যবাদ জানাবো এবং বলবো আমাদের দর্শকদের জন্য তুমি কি বলবে? টলিস্কোপ আমার পরিবার, আমার পরিবারেরই অংশ। তার ফলে আপনারা আছেন তাই আমরা বাঁচি। আমাদের কাজগুলোকে আষ্টে পৃষ্ঠে ভালোবাসুন এবং টলিস্কোপের সঙ্গে থাকুন। আমরাও তো আছি আপনাদের সঙ্গে। তো দিদির সঙ্গে বেশ অনেকক্ষণ আড্ডা হলো, ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে অনেক কিছু জেনে নিলাম আমরা দিদির ব্যাপারে। জানা না, ওই আলোচনা তো গল্প। আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আবার কোনোদিন দেখা হবে নতুন একটা এপিসোডে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন টলিস্কোপ। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।